দেখ, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সরল দোলগতি, মানে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন একটা নির্দিষ্ট ধরনের গতি, এটাকে শর্ট ফর্মে SHM বলে, সিম্পল হারমোনিক মোশন, সরল দোল গতি। ঠিক আছে, তো সরল দোল গতির আগে এটা একটা নির্দিষ্ট ধরনের গতি। তো এইরকম ধরনের নির্দিষ্ট ধরনের গতি তো এর আগেও পড়েছিস, যেমন ধর মোশন ইন এ স্ট্রেট লাইন, একটা এক রেখীয় গতি, মোশন ইন এ প্লেন, একতলীয় গতি, সার্কুলার মোশন, বৃত্তীয় গতি, প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি, রিলেটিভ মোশন, আপেক্ষিক গতি, সব সেরকম ধরনের একটা নির্দিষ্ট ধরনের গতি হচ্ছে সরল দোল গতি। তো এই নির্দিষ্ট ধরনের গতিটার আওতায় আসার আগে আরেকটা নির্দিষ্ট ধরনের গতি নিয়ে আমরা পড়বো, সেটাকে হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। তোরা এটা চিনিস? পিরিয়ডিক মোশন মানে পর্যায়বৃত্ত গতি, বাংলাতে বলে পিরিয়ডিক মোশন, বাংলায় বলে পর্যায়বৃত্ত গতি। তাহলে প্রথমে পর্যায়বৃত্ত গতি ডেফিনেশন লিখি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি কাকে বলে, এটা ডেফিনেশন কি হবে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর, পিরিয়ড তো একটা নির্দিষ্ট সময় অন্তর না, একটা 40 মিনিট পর পর ঘন্টা পড়ে, 40 মিনিট পর পর ঘন্টা পড়ে, 40 একটা পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড। তো একটা নির্দিষ্ট সময় অন্তর যদি ঘটনাটা ঘটে, নির্দিষ্ট সময় অন্তর যদি একই ঘটনা বারবার রিপিট হয়, তখন সেটাকে, মানে যদি একটা বস্তুর গতি বারবার রিপিট হয়, তখন সেটাকে পিরিয়ডিক মোশন বলা যেতে পারে। এক্সাম্পল কি হতে পারে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, 365 দিন পর পর একই রাস্তায় একই পথে আবার একই জায়গাতে ফিরে আসে। এখানে যদি সূর্য আছে, তাহলে এখানে পৃথিবী একই 365 দিন পর পর ফিরে আসে, 365 দিন পর পর ফিরে আসে, তাই তো? নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন হতে পারে। মনে কর যে একটা বাস একটা স্টপেজ থেকে ছাড়ছে, একটা স্টপেজ থেকে এখান থেকে ছাড়লো, এখান থেকে ছেড়ে পরে দুর্গাপুর থেকে ছাড়লো, দুর্গাপুর থেকে ছেড়ে পরে কলকাতা গেল, কলকাতার থেকে আবার দুর্গাপুর ফিরে আসলো, দুর্গাপুর থেকে কলকাতা গেল, কলকাতা থেকে আবার দুর্গাপুর ফিরে আসলো। এই নির্দিষ্ট রুটটা একটা নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক দিনও ঘটাচ্ছে, প্রত্যেক দিনও অতিক্রম করছে। যদি মাঝে কোনো একটা লোক এখান থেকে দেখে, তাহলে দেখবে একটা নির্দিষ্ট সময় অন্তর বাসটা একবার ওই দিকে যাচ্ছে, আবার এই দিক থেকে ফিরে আসছে। তো এইটাকে আমি পিরিয়ডিক মোশন বলতে পারি। ঠিক আছে, তাহলে পিরিয়ডিক মোশনের ডেফিনেশন যদি বলিস, তাহলে কি বলবি, যে একটি নির্দিষ্ট সময় লিখ। তাহলে পিরিয়ডিক মোশনের সংজ্ঞা, একটি নির্দিষ্ট সময় অন্তর কোন বস্তুর গতিপথ বারবার পুনরাবৃত্তি হলে তখন সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা যায়, সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা যায়। ঠিক আছে, সেই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির উদাহরণ যদি বলে, কি বলবি, লিখবি একটি নির্দিষ্ট সময় অন্তর পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঠিক আছে, এই পিরিয়ডিক মোশনের একটা টাইপ অফ মোশন, পিরিয়ডিক মোশনের একটা ধরনের মোশন হচ্ছে যে কম্পনশীল বস্তু, বা ভাইব্রেটিং মোশন বলা হয়, বা কম্পনশীল বস্তু, অসিলেটরি মোশন সব থেকে ভালো ইংলিশ হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশনের ইয়ে হচ্ছে তোর কম্পনশীল বস্তু। ঠিক আছে, তারপর লিখ তাহলে অসিলেটরি মোশন মানে কম্পনশীল বস্তু। তাহলে অসিলেটরি মোশন কীরকম হবে দেখ, অসিলেটরি মোশন হচ্ছে, অসিলেশন জিনিসটা কি, অসিলেশন মানে হচ্ছে কম্পন, তাই তো?
মানে এরকমভাবে যদি মনে করো যাওয়া আসা করে, যাবে আবার ফিরবে, যাবে আবার ফিরবে। তো এইখানে দেখ, আমি পৃথিবীর গতিটাকে যদি আমি ধরি, পৃথিবীর গতিটাকে এখানে ধরলাম, তো এইখানে মনে কর একটা পর্যবেক্ষক আছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছিস, এখান থেকে তুই পৃথিবীকে পর্যবেক্ষণ করছিস। তুই কি দেখবি বলতো? একটা নির্দিষ্ট সময় অন্তর বারবার করে পৃথিবী এই রাস্তাটা দিয়ে আসছে, এইদিকে চলে যাচ্ছে, আবার এই রাস্তাটা দিয়ে আসছে, এইদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আসছে, এইদিকে চলে যাচ্ছে, বুঝতে পেরেছিস? কিন্তু দেখ, একটা অসিলেটরি গতির ঘটনাটা দেখি, যেটা অসিলেশন হচ্ছে, অসিলেশন এই এত বড় ঘটনাটা বাদ দে, তুই এই বাঁকুড়া দুর্গাপুরের কেসটাই ভাব। তুই এখানে দাঁড়িয়ে আছিস, তো তুই দেখলি বাসটা দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছে, দুর্গাপুর থেকে কলকাতার দিকে গেল, এই অভিমুখে গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো কোন অভিমুখে? তার বিপরীত অভিমুখে। আবার কিছুক্ষণ পর যাচ্ছে কোন অভিমুখে? তার বিপরীত অভিমুখে। আবার ফিরে আসছে কোন অভিমুখে? বিপরীত অভিমুখে। কিন্তু তুই এখানে সেটা দেখছিস কি, যে এই বৃত্তপথে ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ক্ষেত্রে এটা দেখছিস কি? সবসময় দেখছিস কি? সবসময় দেখছিস একই অভিমুখে, তাই তো? এটাও একটা নির্দিষ্ট সময় অন্তর একটা গতিকেই পুনরাবৃত্তি ঘটাচ্ছে, এটাও একটা নির্দিষ্ট সময় অন্তর একটা গতিকেই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। কিন্তু এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, এটা সবসময় একই দিকে, কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে বস্তুটা যেদিকে গেল তা কিছুক্ষণ পর ফিরে আসলো তার বিপরীত দিকে, ঠিক আছে? তো এই ধরনের গতিপথটা যদি হয় কোনো একটা বস্তুর, পর্যায়বৃত্ত গতির এরকম ধরনের গতিপথটা যদি হয়, তখন ওই গতিপথটাকে আমি বলতে পারি কম্পনশীল বস্তু, ঠিক আছে? তাহলে কোনো পর্যায়বৃত্ত গতিতে গতিশীল কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে যদি বারবার একটি নির্দিষ্ট সময় অন্তর বিপরীত দিক থেকে অতিক্রম করে, তখন তাকে কম্পনশীল বস্তু বলে। দেখ, এটা কি হচ্ছে, এরকম করে যাচ্ছে, তো এরকম করে যাচ্ছে, এরকম করে ফিরে আসছে, এরকম করে যাচ্ছে, আবার এরকম করে ফিরে আসছে। তাহলে তুই যে কোনো একটা বিন্দুকে, এই বিন্দুটার থেকে যদি তুই দেখিস, তুই কি দেখবি? একবার এইদিকে গেল, কিছুক্ষণ পর এদিকে ফিরে আসলো। তো এই মোশনটাকে একটা মোশন হিসাবে এটাকে ব্যাক অ্যান্ড ফ্রো মোশন বুঝলি? ব্যাক অ্যান্ড ফ্রোর বাংলাটাকে হচ্ছে পশ্চাৎবর্তী সম্মুখবর্তী গতি। ব্যাকটা হচ্ছে পশ্চাৎবর্তী, আর ফরওয়ার্ডের ছোট ফর্মটা হচ্ছে ফ্রো, আর ব্যাকওয়ার্ডের ছোট ফর্মটা হচ্ছে ব্যাক, ঠিক আছে? তো ব্যাক ফ্রো মোশন হচ্ছে পশ্চাৎবর্তী সম্মুখবর্তী গতি। পশ্চাৎবর্তী সম্মুখবর্তী মানে একটা বিন্দুর সাপেক্ষে যদি এই গতিটাকে সম্মুখবর্তী ধরা হয়, তাহলে বিপরীত দিক থেকে যখন ফিরে আসছে তখন সেটা হচ্ছে পশ্চাৎবর্তী, ঠিক আছে? একটা সামনের দিক আর একটা পিছনের দিক। সেই সেন্সে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মোশন বলা হয়, ঠিক আছে? তাহলে এই ধরনের গতিকে আলাদা করে, এই ধরনের গতিকে সম্মুখবর্তী পশ্চাৎবর্তী গতি বা পশ্চাৎবর্তী সম্মুখবর্তী গতি, ব্যাক অ্যান্ড ফ্রো ব্যাক অ্যান্ড ফ্রো গতি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কম্পনশীল বস্তু, মানে কম্পনশীল বস্তুর ক্যারেক্টারিস্টিক। কম্পনশীল বস্তু হলে এরকম হবে, ঠিক আছে? তাহলে তুই বলতে পারিস যে পিরিয়ডিক মোশন, যেটা অসিলেটরি মোশন, সেই অসিলেটরি মোশন মানেই সেটা কিন্তু পিরিয়ডিক মোশন। আর পিরিয়ডিক মোশন মানেই যে অসিলেটরি হবে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক, কিন্তু এটাকে অসিলেটরি বলা যাবে না। কিন্তু যেটা অসিলেটরি সেটা কিন্তু পিরিয়ডিক হবে,
ঠিক আছে। তো এইটা হচ্ছে পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মোশন। এরপর হচ্ছে যে এই অসিলেটরি মোশনের একটা পার্ট, মানে একটা স্পেশাল টাইপ অফ মোশন হচ্ছে এসএইচ। অসিলেটরি মোশনের একটা নির্দিষ্ট ধরনের অসিলেটরি মোশনকে বলা হয় সরল দোলগতি। সরল দোলগতি যদি হতে হয় তখন সেটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড তো হতেই হবে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মোশন তো হবেই। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের সাথে সাথে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আরও কিছু বৈশিষ্ট্য আছে সরল দোলগতির ক্ষেত্রে। তাহলে একটি নির্দিষ্ট ধরনের কম্পনশীল বস্তুকে সরল দোলগতি সম্পন্ন বস্তু, সরল দোলগতি সম্পন্ন বস্তু বলা হয়। ঠিক আছে। তারপরে যেটা একটা হেডিং করছে সরল দোলগতি সম্পন্ন বস্তুর বৈশিষ্ট্য। ঠিক আছে। এরপর থেকে লিখতে হবে না, আমি এটার নোটসটা এখানে পাঠিয়ে দেবো, সেইখান থেকে নোটসটা লিখে নিবি, বুঝলি? শুধু বুঝেলে দেখেলে, যেটা বোঝার বুঝেলে বুঝিয়ে দিচ্ছি সরল দোলগতির জায়গাটা, নোটসটা লেখার দরকার নেই। ঠিক আছে, নোটসটা আমি পরে পাঠিয়ে দেবো। শুন ভালো করে। সরল দোলগতি সম্পন্ন বস্তুর বৈশিষ্ট্য, যে এটা যেমন করে আছে সেরকম করে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বৈশিষ্ট্যগুলো কী। প্রথমত এটা তো একটা নির্দিষ্ট সময় অন্তর বস্তুর গতিপথটা পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটতেই হবে, যেটা পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে হয়, যে কোনো পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে হয়। এক নম্বরে কি হতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা, মানে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার, এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মানে সম্মুখবর্তী পশ্চাৎবর্তী। কোনো একটা বিন্দু সাপেক্ষে বস্তুটা সবসময়তেই একবার যেদিকে যাবে কিছুক্ষণ পর তার বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে এইটাকে যদি আমি সম্মুখবর্তী ধরি, তাহলে এইটাকে আমি ধরবো পশ্চাৎবর্তী। অনেক এক্সাম্পল হতে পারে, যেমন ধর একটা এইরকম ধরনের একটা ওই ঘড়ির পেন্ডুলাম দুলছে, তাহলে তুই যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে এবার এদিকে গেলে একবারে ফিরে আসলে, একটা স্প্রিং এরকমভাবে একটা স্প্রিং আছে, স্প্রিংটা এরকম একটা ভরকে ঝোলানো আছে, স্প্রিংটাকে টানলি দিয়ে ছেড়ে দিলি, তাহলে কী হবে, বস্তুটা একবার নিচের দিকে নামবে, একবার উপর দিকে উঠবে। তো যে কোনো তুই যদি এখানে দেখিস, তাহলে বস্তুটা একবার কী হবে, একবার নিচের দিকে নামবে, একবার উপর দিকে উঠবে। তাহলে একটাকে নিচের দিকটাকে পশ্চাৎবর্তী, উপর দিকটাকে সম্মুখবর্তী, যে কোনো একটা কিছু ধরতে পারিস। তো এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড তো হলো, দু নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যে তোর এটা যে পজিশনটা না, মানে বস্তুর যে অবস্থানটা, এই অবস্থানটা বোঝানোর জন্য একটা হারমোনিক ফাংশন দিয়ে বোঝাতে হবে। বস্তুর অবস্থানটা একটা হারমোনিক ফাংশন দিয়ে বোঝানো হবে আর কি, বস্তুর অবস্থানটাকে। হারমোনিক ফাংশন বলতে জিনিসটা কি, হারমোনিক ফাংশন বলতে আমাদের ম্যাথামেটিক্যাল হারমোনিক ফাংশন বলতে দুটো ফাংশনকে বোঝায়, একটা সাইন ফাংশন আর একটা কস ফাংশনকে। হারমোনিয়ামের যেমন রিড সারেগামা পাদানিসা, যেমনভাবে সারেগামা পাদানিসা যেমনভাবে ওটা আপ ডাউন করে, যেমনভাবে ওর মানে তোর ওর সুরটা যেমনভাবে একবারে উঠানো যায় নামানো যায় যেমনভাবে, সেই রকমভাবে সেই সেন্সে এটা নাম এসেছে হারমোনিক। তো সাইন ফাংশন কস ফাংশনের চেঞ্জটা কীরকম হয় জানিস তো, সে একটা সাইন ফাংশনের গ্রাফ হয় এরকম, গ্রাফের পরিবর্তনটা হয় এরকম। আর একটা কস ফাংশনের গ্রাফ কীরকম জানিস, কস ফাংশনের গ্রাফটাও একই রকম, পরিবর্তনটা স্টার্ট হয় এরকম জায়গার থেকে, এরকম করে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কী আছে,
এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইখান থেকে আরম্ভ হচ্ছে, এটা উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, বারবার দেখে একই জিনিসে রিপিট হচ্ছে। এটাকে যদি আমি জিরো ধরি তাহলে জিরোর থেকে এটা সর্বোচ্চ, সর্বোচ্চ থেকে আবার জিরো, দিয়ে আবার উল্টো দিকে সর্বোচ্চ, দিয়ে আবার জিরো, আবার সেই একই দিকে সর্বোচ্চ, আবার আবার জিরো। কসেরও সেই এখানে এটা সর্বোচ্চ থেকে আরম্ভ, সর্বোচ্চ থেকে জিরো, আবার উল্টো দিকে সর্বোচ্চ, তারপর আবার জিরো, আবার ওই একই দিকে সর্বোচ্চ, আবার এরকমভাবে হচ্ছে। তাহলে এটা একটা নির্দিষ্ট জিনিসকে, মানে এইখান থেকে তুই এই অংশটা যদি আমি ধরি, এইখান থেকে এই অংশটা যদি আমি ধরি, এই অংশটাতে বারবার রিপিট হচ্ছে, তাই না? আবার এই অংশটা এখানটা বারবার রিপিট হচ্ছে, এই অংশটাই। এটারও যদি আমি এতটা ধরি, এই এতটাই বারবার রিপিট হচ্ছে, তাই না? পরবর্তী অংশটা তো, তাহলে এইটা হচ্ছে হারমোনিক ফাংশন, কস ফাংশন অথবা সাইন ফাংশন দিয়ে বোঝানো হচ্ছে হারমোনিক ফাংশন। 3 নাম্বারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এসএইচএম, সেটা হচ্ছে যে এই সরল দোলগতি সম্পন্ন কোনো একটা বস্তুর উপরে একটা সবসময় প্রত্যানয়ক বল কাজ করে, যেটা বলা হয় রেস্টোরিং ফোর্স। প্রত্যানয়ক বলের ইংরেজিটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। প্রত্যানয়ক বল মানে হচ্ছে যে দুটো ধরনের বল, একটা হচ্ছে তোর প্রযুক্ত বল, আর একটা হচ্ছে বিরুদ্ধ বল। প্রযুক্ত বল কি করে? কোনো একটা বস্তুর গতির অভিমুখে কাজ করে। আর বিরুদ্ধ বল কি করে? কোনো একটা বস্তুর গতি যেদিকে তার বিপরীত দিকে কাজ করে। তুই এক্সাম্পল বিরুদ্ধ বলের উদাহরণ কি বলতে পারবি বলতো? যে কোনো একটা যেটা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে, মানে বস্তুর গতিটাকে আটকানোর চেষ্টা করে, এরকম কোনো একটা বলের উদাহরণ কি বলতে পারবি? যে কোনো কিছু একটা যে বস্তুর গতিটাকে আটকায়, বস্তুর গতিটাকে কিন্তু গতিটাকে ঘটানোর চেষ্টা হেল্প করে না, ও কিন্তু গতিটাকে বাধা দেয়, সেরকম কোনো একটা বল। যে কোনো একটা বল যে বস্তুর গতিটাকে আটকে দেয়, মানে আটকানোর জন্য ও রেসপন্সিবল। অনেক তো আছে, যে কোনো একটা বল পড়েছে সে তো। কীরকম বল হতে পারে? ঘর্ষণ বল, যে কোনো ধরনের ঘর্ষণ বল, বায়ুজনিত বাধা বল। একটা জলের মধ্যে মনে করে একটা পাথরকে তুই ছুড়ে দিলি, জলের মধ্যে পাথরটা কি সহজে যেতে পারবে? জল আছে, জলের মধ্যে এখানে পাথরটা সান্দ্রতাজনিত বল, যে কোনো ধরনের বাধা বল। তো ওই যে বস্তুটা সরল দোলগতি সম্পন্ন বস্তু হবে, সেই বস্তুটার উপর সবসময় প্রত্যানয়ক বল কাজ করবে, ঠিক আছে? তাহলে ওই প্রত্যানয়ক বলের জন্য যে ত্বরণটা কাজ করবে, সেই ত্বরণটা কিন্তু বস্তুর সরণের সাথে সমানুপাতিক হবে, এবং ওই বস্তু ত্বরণের অভিমুখটা সরণের বিপরীত দিকে হবে। এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, যেটা শুধুমাত্র এসএইচএম এর ক্ষেত্রেই পাওয়া যাবে। এবং এটা একটু কমপ্লিকেটেড কনসেপ্ট, একটু তুলনামূলক ধারণাটা একটু কঠিন। কীরকম করে দেখ, মনে কর তুই একটা পেন্ডুলাম, একটা ঘড়ির পেন্ডুলামকে কল্পনা কর। এটা একটা ঘড়ির পেন্ডুলাম, তো তুই এই পেন্ডুলামটাকে দুলিয়ে দিয়েছিস, এরকমভাবে দুলছে তো। তাই দুলতে 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 এই সর্বোচ্চ অবস্থান এখানে এসেছে, দুলতে এইখানে এসে পরে ও তো আবার ফিরে আসছে এইদিকে। তাহলে এতটা গেছে, গিয়ে পরে ও আবার ফিরে আসছে এইদিকে। তাহলে এইখান থেকে এতটা গেছে, ওর এতটা সরণ হয়েছে। তাহলে ও ফিরে আসছে মানে কি, এই জায়গাটাতে নিশ্চয়ই ও কি হয়েছে, এই জায়গায় নিশ্চয়ই ও থেমেছে, তবে তো ফিরছে না। বুঝতে পেরেছিস? তাহলে এই জায়গায় ওর বেগটা কত? শূন্য। বেগটা শূন্য মানে ও যাচ্ছিল, যেতে যেতে এই জায়গাটায় থেমে গেছে। তাহলে নিশ্চয়ই বাধা বলটা কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে। এবং বাধা বলটা যত বস্তুটা ও দূরে সরেছে, তত বাধা বলটা বেড়েছে। তার জন্য একটা সময় ও থামাতে পেরেছে বস্তুটাকে, দিয়ে তারপরও এইদিকে ফিরতে বাধ্য করেছে। বুঝতে পেরেছিস কি বললাম? তাই এই জায়গাটাতে এই যে বস্তুর ত্বরণটা, এই সরণটা কোন দিকে? এটা যদি সাম্যাবস্থান হয়, এটা যদি ওর প্রাথমিক অবস্থান হয়, তাহলে সরণটা কোন দিকে? এইখান থেকে এই দিকে। আর এটার উপরে যে ওই বলটা, প্রত্যানয়ক বলটা কাজ করছে, সেটা কোন দিকে? বিপরীত দিকে। প্রত্যানয়ক বল যেদিকে, বল সমান তো ভর ইন্টু ত্বরণ হয়, তাহলে প্রত্যানয়ক বল যেদিকে, ত্বরণটাও সেদিকে। তাহলে আমি বলতে পারি যে ত্বরণটা হচ্ছে সরণ, মানে ত্বরণের অভিমুখটা হচ্ছে সরণের বিপরীত দিক, এবং সরণের সাথে সমানুপাতিক। কারণ যত এক্স বাড়ছে, তত এই বলের মানটাও বাড়ছে। একটা সময় বস্তুটাকে থামিয়ে দিয়ে ও আবার এইদিকে ফিরতে বাধ্য করছে। তাইলে আমি কি বলছি, যে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু এক্স, এবং নেগেটিভ সাইনটাকে বোঝাচ্ছে এ এবং এক্স পরস্পর দুটা বিপরীত অভিমুখী।
নোটসে সব লেখানো আছে ভালো করে। এইটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স সিম্পল হারমোনিক মোশনের 3টে সরল দোলগতির বৈশিষ্ট্য। আরেকটা এই নোটসের জায়গাটাতে আমার একটু পরে লেখানো আছে, পারিস তো ওই জায়গাটা এইখানে ইনক্লুড করে নিবি। ত্বরণের ডিফারেন্সিয়াল ফর্মটা আমি কি লিখতে পারি, এটাকে ডিভি/ডিটি লিখতে পারি না? লিখতে পারি তো, মনে আছে? আর এই ভিটাকে কি লিখতে পারি, dx/dt লিখতে পারি, মনে আছে? তাহলে এই 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 ত্বরণের জায়গায় এটাকে আমি এরকম লিখতে পারি, ভি এর জায়গায় dx/dt। তার মানে এটাকে আমি এরকম লিখতে পারি, d2x/dt2 লিখতে পারি। তাহলে দেখ, এটাকে আমি লিখলাম d2x/dt2 ইজিক্যাল টু কি লিখব, একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে এই জায়গায় ওমেগা স্কোয়ার দিয়ে বোঝানো হয়। ওমেগা স্কোয়ার কোন জায়গাটার থেকে এসছে সেটা আমি পরে আলোচনা করছি, এখন একটু পরেই বলছি। তো আপাতত এই সমানুপাতিক ধ্রুবকটাকে ওমেগা স্কোয়ার দিয়ে বোঝানো হয় সরল দোলগতির ক্ষেত্রে, যেখানে ওমেগাটাকে কম্পাঙ্ক বলে, বুঝলি? কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগাটা কৌণিক কম্পাঙ্ক। যদি কোনো একটা বস্তুর যে কোনো একটা পিরিয়ডিক মোশন হয়, মানে তোর পর্যায়বৃত্ত গতি হয়, গতিটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে মানে কৌণিক পর্যায়বৃত্ত গতি হতে পারে, বক্র গতি হতে পারে, বাঁকা গতি হতে পারে, আর একটা মানে তো সোজা ভাবে যাওয়া আসা করতে পারে। তো যদি মনে করো ওই বাঁকা পথে যদি যাওয়া আসা করে, তখন ওর কম্পাঙ্কটাকে কৌণিক কম্পাঙ্ক দিয়ে বোঝাতে পারি, আর সোজা দিয়ে যাওয়া আসা করলে রৈখিক কম্পাঙ্ক দিয়ে বোঝাতে পারি। তো এই কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ দুটো একই জিনিস, বুঝতে পেরেছিস তো? মনে করে একটা বস্তু একটা পুরো বৃত্তপথ অতিক্রম করছে, ভালো করে দেখ, এই বৃত্তপথটা অতিক্রম করলো তো এই বৃত্তপথটা অতিক্রম করতেও যে সময়টা লাগলো, সেই সময়টাকেই তো আমি পর্যায়কাল বলবো। পর্যায়কাল বলতে আমরা বুঝি যে একটা সম্পূর্ণ মানে পথ অতিক্রম করতে, পর্যায়বৃত্ত গতির সম্পূর্ণ পথটা অতিক্রম করতে যে সময় লাগে। তাহলে এইখান থেকে বস্তুটা আরম্ভ করেছে, আবারও এই জায়গাটায় ফিরে এসেছে। তুই ভালো করে ভাব, ও কতটা কোন অতিক্রম করেছে বলতো? এতটা তো। এখান থেকে যদি আরম্ভ করেছে, এতটা গেছে, 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 এইখান থেকে এখানে, তাহলে কতটা কোণ উৎপন্ন করেছে? এতটা। এতটা মানে কতটা? এখান থেকে এতটা হচ্ছে পাই 180 ডিগ্রি, আর এখান থেকে এতটা হচ্ছে আরও পাই, আরও 180 ডিগ্রি। তাহলে টোটাল কত হচ্ছে? 360। 360 মানে 2 পাই। তাহলে 2 পাই কোনটা অতিক্রম করতে যে সময়টা লাগলো সেটা হচ্ছে পর্যায়কাল টি। তাহলে ওমেগা সমান কি লিখতে পারি বলতো? কৌণিক বেগ সমান 2 পাই ডিভাইডেড বাই টি, মানে হচ্ছে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। এইটা হচ্ছে কৌণিক বেগের রাশিমালা, বুঝতে পেরেছিস তো? তাহলে d2x ডিভাইডেড বাই dt2 সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। এইটা হচ্ছে রাশিমালা। তাহলে কি লিখতে পারি? d2x/dt2। এই ওমেগাটা হচ্ছে এই কৌণিক কম্পাঙ্ক, আর 1/t-টাকে রৈখিক কম্পাঙ্ক বলে, এটা একটু পরে বলছি, বলে আগে ছিল। যাই হোক, তাহলে d2x/dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা হচ্ছে এটা ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একটা সরল দোলগতির সমীকরণ। সরল দোলগতি ডিফারেন্সিয়াল রূপ, মানে হচ্ছে অবকল রূপ, সরল দোলগতির সমীকরণের অবকল রূপ, বুঝতে পেরেছিস তো? এটা সমাধান করা যায়, কিন্তু এই সমাধানগুলো আমাদের সিলেবাসে নেই। সমাধানগুলোর জায়গায় আমি এখন যাব না। এটাও তো লেখানো আছে নোটসের মধ্যে, একটু পরে লেখানো আছে। এই বৈশিষ্ট্য জায়গাটাতে লেখানো নেই, তারপরে লেখানো আছে। তো বৈশিষ্ট্য জায়গাটাতেই লিখে নিতে পারিস, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। তো তাহলে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে সরল দোলগতির বৈশিষ্ট্য, ঠিক আছে? এবারে সরল দোলগতি সম্পন্ন বস্তুকে বোঝানোর জন্য কতকগুলো রাশি জানতে হবে, কতকগুলো ভৌত রাশি সম্বন্ধে তাদের ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে কম্পন কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, পর্যায়কাল কাকে বলে, কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি, এইসব জিনিসগুলো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটার সাথে সাথে দশা, ফেজ বলে ওটাকে। দশাটারও গল্প পরে আসছে। সাধারণ জিনিসগুলোতে কম্পন বলতে কি বলছি? কম্পন হচ্ছে যে একটা বস্তু, যে বস্তুটা পর্যায়বৃত্ত গতি হচ্ছে, নট অনলি তোর SHM, যে কোনো কিছু পর্যায়বৃত্ত হচ্ছে, পিরিয়ডিক মোশন হচ্ছে, সেই বস্তুটায় একই রকমভাবে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে, একই রকমভাবে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে যে সময়টা লাগবে তাকে বলছে পর্যায়কাল। একই রকমভাবে মানে কি বলতো? যে মনে কর এইখানে যে আমি এক্সাম্পলটা বলছিলাম, যে দুর্গাপুর থেকে একটা বাস তোর কলকাতা যাচ্ছে, মনে কর এইখানে বর্ধমানে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে বাসটা দেখলো এই দিক থেকে এইদিকে গেল, এই দিক থেকে এইদিকে গেল, দেখলো, দিয়ে বাসটা এই দিক থেকে এইদিকে ফিরে আসলো।
তাহলে এইটা কিন্তু ও বাসটা এদিক থেকে এইদিকে গেছে, বাসটা এদিক থেকে এইদিকে ফিরে আসছে, এইটা কিন্তু কম্পন হয়নি, একটা কমপ্লিট কম্পন হয়নি, ও কমপ্লিট পথ অতিক্রম করেনি। আবার কি হবে বলতো, এদিক থেকে ও দুর্গাপুর গিয়ে আবার যখন ফিরে আসবে তখন সেটা হচ্ছে কমপ্লিট পথ। একটা বস্তুর মনে করে এখানে ওই তোর আমাদের যে ইয়েটার পেন্ডুলামটার কম্পন হচ্ছে, এই পেন্ডুলামটার কম্পন হচ্ছে, তো আমি এইখানে দেখছি, এই বিন্দুটাকে দেখছি। তাহলে কি হচ্ছে, ও এইদিকে গেল, এইখান থেকে এইদিকে গেল, ফিরে আসলো, আবার গেল, আবার ফিরে আসলো, এই যে পথটা অতিক্রম করলো, এই পুরো পথটা হচ্ছে কি, এই পুরো পথটা হচ্ছে ওয়ান অসিলেশন, একটা কম্পন। বুঝতে পেরেছিস তো? মানে একই রকম ভাবে পূর্বের অবস্থায় ফিরে আসতে, একই দিক থেকে পূর্বের অবস্থায় ফিরে আসতে যে সময়টা, সেইটা হচ্ছে কি তোর একটা কম্পন। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ পৃথিবী সবসময় একটা বিন্দুকেও একই দিক থেকেই অতিক্রম করছে। কিন্তু কম্পনশীল বস্তুর ক্ষেত্রে তো এরকম নয়। কম্পনশীল বস্তুর ক্ষেত্রে ও একবার সম্মুখবর্তী, একবার পশ্চাৎবর্তী, তাহলে দুবার অতিক্রম করছে ও একটা পূর্ণ পথ অতিক্রমকালে। তাহলে দুবার অতিক্রম করলে কখন আমি একটা কম্পন কখন ধরবো, যখন ও একই দিক থেকে ওই বিন্দুটাকে ও অতিক্রম করবে। বুঝতে পেরেছিস তো কি বলতে চাইলাম? বর্ধমানে তুই দাঁড়িয়ে আছিস, বাসটা দুর্গাপুর থেকে কলকাতা গেল, কলকাতা থেকে বর্ধমান ফিরে আসলে, এটা কিন্তু ওর একটা কম্পন কমপ্লিট হয়নি। আবার দুর্গাপুর গিয়ে যখন আবার বর্ধমান আসলো, তখন তুই দেখলি বাসটা আবার একই রাস্তা দিয়ে বেরোচ্ছে, তাহলে তোর একটা কম্পন পূর্ণ হলো। বুঝতে পেরেছিস? তখন আমি বলবো সেটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। এরপরে বলছি আমি পর্যায়কাল, টাইম পিরিয়ড। এগুলো ডেফিনেশন সব লেখানো আছে নোটসে, ডেফিনেশনসগুলো ওখান থেকে পড়ে নিবি। টাইম পিরিয়ড কাকে বলে, পর্যায়কাল কাকে বলে? টাইম পিরিয়ড হচ্ছে যে একটা পূর্ণ পর্যায়, মানে পূর্ণ পথ, পূর্ণ পর্যায় পূর্ণ কম্পন ওর, মানে তোর পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা লাগে। মানে ও কি করলো, বাসটা বর্ধমান থেকে কলকাতা গেল, কলকাতার থেকে আবার বর্ধমানে দুর্গাপুর গেল, আবার ও বর্ধমান ফিরে আসলো, এই যে পুরো পথটা করতে যে সময়টা লাগবে, সেই সময়টাকে কি বলবো আমি? পর্যায়কাল। ঠিক আছে? এখান থেকে তোর পৃথিবী আবার এক পাক ঘুরে পর আবার নিজের জায়গায় ফিরে আসলো, তাহলে সেটা হচ্ছে পর্যায়কাল। এখান থেকে দোলনটা আরম্ভ হয়েছে, ও এইদিকে গেছে, পেন্ডুলামটা এখানে ফিরে এসছে, আবার এইদিকে গেছে, আবার এখানে ফিরে এসেছে, এইটার জন্য যে সময়টা লেগেছে সেটা হচ্ছে পর্যায়কাল। বুঝতে পেরেছিস তো? তাহলে একটা পূর্ণ পর্যায়বৃত্ত পথ অতিক্রম করতে বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে কি? পর্যায়কাল। ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কম্পাঙ্ক, ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি বলে ইংরেজিতে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে কোনো একটা বস্তু 1 সেকেন্ডে যতবার পূর্ণ পথটা অতিক্রম করে। মনে করে একটা পেন্ডুলাম দুলছে, তো এরকমভাবে একটা পেন্ডুলাম দুলছে, ও 1 সেকেন্ডে কতবার দুলছে? 1 সেকেন্ডে ও যতবার দুলবে, 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করবে, সেই সংখ্যাটা হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করবে, এরকমভাবে নড়ছে, একটা মনে কর মশার পাখা এরকমভাবে নড়ছে, তাহলে মশার পাখাটা এরকমভাবে যখন নড়ছে, ও 1 সেকেন্ডে কতবার নাড়াচ্ছে? কমপ্লিট, মানে এই ডানাটা একবার এইদিকে গেল, ফিরে আসলো, এদিকে গেল, ফিরে আসলো, একটা, দুটো, তিনটে, চারটে, এরকম করে। বুঝতে পেরেছিস তো? তাহলে এইরকমভাবে ও 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করছে তাকে বলছি আমি কি? পর্যায়কাল। তাহলে তুই একটু ভেবে বল, পর্যায়কাল কি? পর্যায়কাল বলছি, কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক শুধুমাত্র একটা নাম্বার, যতবার বলছি শুধুমাত্র একটা সংখ্যা, কিন্তু কি সংখ্যাটা কি? প্রতি সেকেন্ডে। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে পার সেকেন্ডে। তাহলে এটার একক কি হবে? সেকেন্ড টু দি পাওয়ার। যেহেতু 5 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, তার জন্য সেকেন্ড টু দি পাওয়ার। সংখ্যার তো কোনো একক হয় না, তাহলে শুধুমাত্র হবে সেকেন্ড টু দি পাওয়ার। এই সেকেন্ড টু দি পাওয়ার -1টাকে বলা হয় হার্জ। বিজ্ঞানী হার্জের নাম অনুসারে এটাকে হার্জ বলা হয়, HZ লেখা হয়। ঠিক আছে? তাহলে তুই ভাব, মনে কর কোনো একটা বস্তু n সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করছে 1 সেকেন্ডে। n সংখ্যক পূর্ণ কম্পন, 20টা পূর্ণ কম্পন সম্পন্ন করছে 1 সেকেন্ডে। তাহলে একটা পূর্ণ কম্পন হতে যে সময়টা লাগবে সেটা কত হবে? 1/n ঐকিক নিয়মের অনুসারে। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকেই কি বলা হয়?
একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে কি বলা হয়? একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে কি বলা হয়? তাকে তো পর্যায়কাল। একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে কি বলা হয়? তাহলে এটাকেই বলছি পর্যায়কাল। তাহলে পর্যায়কাল সমান কি হয়ে গেল? 1/, বুঝতে পেরেছিস? ঠিক আছে, 1/n বা 1/f বা 1/nu, অনেক সংখ্যা দিয়ে কম্পাঙ্ককে বোঝানো হয়। n দিয়েও বোঝানো হয়, f দিয়েও বোঝানো হয়, অথবা নিউ দিয়েও বোঝানো হয়। বুঝতে পেরেছিস তো? তাহলে এইটা হচ্ছে কি পর্যায়কাল আর কম্পাঙ্কর মধ্যে সম্পর্ক। তাহলে এবারে ওমেগা সমান কি লেখা হয় বলতো? ওমেগা সমান হচ্ছে 2π/t। তাহলে টি সমান হচ্ছে 1/n। তাহলে এন সমান কি হবে? 1/t লেখা যেতে পারে। তাহলে 1/t এর জায়গায় আমি এন লিখতে পারি তো, তাহলে 2πn লিখতে পারি। তাহলে এই ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর এনটা হচ্ছে কি বলতো? রৈখিক কম্পাঙ্ক। এটা হচ্ছে এই কৌণিক কম্পাঙ্ক আর রৈখিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। নোটসের মধ্যে এগুলো সব করা আছে, লেখা আছে। এই জিনিসগুলো ওখান থেকেই দেখে নিলেই হবে। তো এই সম্পর্কগুলো এইরকম করে এসেছে, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তাহলে পূর্ণকম্পন কাকে বলে বোঝা গেল? পূর্ণকম্পন হচ্ছে যে কোনো একটা বিন্দুকে, কোনো একটা বস্তু, কম্পনশীল বস্তু আবার একই পথে যদি ওই বিন্দুটাকে ফিরে আসে, তখন সেই সম্পূর্ণ পথটাকে বলা হচ্ছে একটা পূর্ণকম্পন। একটা পর্যায়কাল কাকে বলে? একটা পূর্ণকম্পন সম্পন্ন করতে কম্পনশীল বস্তুটা যে সময় লাগছে। কম্পাঙ্ক কাকে বলে? যে 1 সেকেন্ডে কোনো একটা বস্তু যত সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করছে। ঠিক আছে, আর সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পর্ক। বোঝা গেছে তো? এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কোনো একটা কম্পনশীল বস্তুর কম্পনটা বোঝানোর জন্য বা অবস্থান বোঝানোর জন্য, যে কোনো কিছু বোঝানোর জন্য, সেইটাকে বলা হয় ফেজ। ফেজের বাংলা হচ্ছে দশা। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বুঝতে পেরেছিস? দশা জিনিসটা কি? অ্যাকচুয়ালি দশা মানে কি বলতো? দশা বলে না তোর দশা খারাপ হয়ে গেছে, দশাটা খারাপ হয়ে গেছে। দশাটা মানে কি? শরীর খারাপ হয়ে গেছে না, শরীরটা দেখতে খারাপ লাগছে, দশা। তাহলে দশার মানে একদম সিমিলার মিনিং, ক্লোজ মিনিং আমি যদি বলতে যাই, তাহলে আমি বলতে পারি কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে অবস্থা। তাহলে অবস্থা কি দিয়ে বোঝানো যায়? অবস্থা বোঝানোর জন্য কি কোনো একটা জিনিস বোঝানো যেতে পারে? অবস্থা মানে কি? কোনো একটা কম্পনশীল বস্তুর সরণ হতে পারে, বেগ হতে পারে, ভরবেগ হতে পারে, গতিশক্তি হতে পারে, স্থিতিশক্তি হতে পারে, ত্বরণ হতে পারে, সব কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই সমস্ত কিছু জিনিসগুলোকে এখানে কিন্তু আমি দশা বলে যে জিনিসটা দিয়ে বোঝাবো, সেটা হচ্ছে শুধুমাত্র অবস্থান। অবস্থান মানে কি? অবস্থান মানে হচ্ছে পজিশন। পজিশনকে আমি বোঝাবো যে জিনিসটা দিয়ে, যে ফ্যাক্টরটা দিয়ে, যে ফ্যাক্টরটা দিয়ে আমি পজিশনকে বোঝাবো, সেটাই হচ্ছে দশা। ঠিক আছে, তাহলে দশা বোঝানোর জন্য যে জিনিসটা আমি ব্যবহার করব, মানে এইখানে আমি দশা বোঝানোর জন্য যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে পজিশন। পজিশন মানে যে কোনো কিছু আমি বলতে পারি এক্স, কোনো একটা মিটার এককে, সেন্টিমিটার এককে কোণ বোঝাতে পারি, এত কোণে সরেছে, অ্যাঙ্গেলকে দিয়ে বোঝাতে পারি। তো আমরা এখানে জেনারেলি ফেজকে বা দশাকে একটা অ্যাঙ্গেল দিয়েই বোঝাবো, একটা অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করব। সরল দোলগতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রে দেখবি আমরা যে ওই যে সমীকরণটা পেলাম না, d2x/dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, এখান থেকে যদি এক্সের মানটা আমি বের করি, এই এক্সের মানটা একটা টিকোনোমেট্রিক্যাল ফাংশন দিয়ে এক্সের মানটা হবে, বুঝতে পেরেছিস? একটা টিকোনোমেট্রিক্যাল ফাংশন দিয়ে হবে। তো ওই ফাংশনটার মধ্যে, ওই ফাংশনটাকে মানে অবস্থান বোঝাবে তো, এইটা এক্স মানে তো অবস্থানকে বোঝাচ্ছে। তো ওই ফাংশনটার মধ্যে যে টিকোনোমেট্রিক্যাল ফাংশন মানে কি? একটা কোণের পরিমাপ থাকবে। তো এই দশা বোঝানোর জন্য এখানে কোণের পরিমাপ কি ধরবো, একটু পরে আসবে দশার জায়গাটা, সেখানে কোণের পরিমাপকে বোঝাবো। এইগুলা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন বস্তুকে বোঝানোর জন্য যে ভৌত রাশিগুলো, যে ভৌত রাশিগুলোর কথা আমি বললাম, প্রত্যেকটা ভৌত রাশির ডেফিনেশন ওখানে লেখা আছে। ডেফিনেশনসগুলো, বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা জিনিসই ওখান থেকে লিখে নিবি, পেজটার মধ্যে দেওয়া থাকবে। এরপরে যেটা আমরা আলোচনা করব, যে একটা সরল দোলগতি সম্পন্ন বস্তুর অবস্থানের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, বেগের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, ত্বরণের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, তার গতিশক্তি, তার স্থিতিশক্তি, তার মোট শক্তি, এইসবের রাশিমালা কিভাবে নির্ণয় করা যায়। এটা হচ্ছে এর পরবর্তী পর্যায়ের। বুঝতে পেরেছিস তো?